আচ্ছা, নির্বাচনে দেওয়া প্রত্যেকটা ভোটের কি আসলেই সমান মূল্য আছে? বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথা উঠলেই এই প্রশ্নটা কিন্তু বারবার সামনে চলে আসে। আর এর একটা সমাধান হিসেবে অনেকেই আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির কথা বলেন। কিন্তু প্রশ্ন হলো, এই সিস্টেমটা কি সত্যি সত্যি ভোটের মর্যাদা রক্ষা করতে পারবে, নাকি দেশকে আরও রাজনৈতিক জটিলতার দিকে ঠেলে দেবে? চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। প্রথমেই একটা খুব সহজ প্রশ্ন। আমরা যে নির্বাচনে লক্ষ লক্ষ মানুষ ভোট দিই, সেই ভোটের ফলাফল কি জাতীয় সংসদের আসন সংখ্যার সাথে সবসময় মেলে? মানে অনেক ভোট কি শেষ পর্যন্ত কোনো কাজেই আসে না, গণনার বাইরেই থেকে যায়? ঠিক এই সমস্যাটার সমাধান খুঁজতেই কিন্তু আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমের আলোচনাটা এত জরুরি হয়ে উঠেছে। তো এই যে আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমের কথা বলছি, এটা আসলে কি জিনিস? খুব সহজ করে বললে, এটা এমন একটা ব্যবস্থা যেখানে যে দল যত শতাংশ ভোট পাবে, সংসদে তাদের আসন সংখ্যা মোটামুটি তত শতাংশই হবে। ধরুন একটা দল সারা দেশে মোট ভোটের ৩০% পেল, তাহলে সংসদের মোট আসনের ৩০% তাদেরই পাওয়ার কথা। ব্যাপারটা একদম সোজাসাপটা। চলুন প্রথমে এর ভালো দিকগুলো দেখি। যদি এই পদ্ধতি চালু হয়, তাহলে দেশের সাধারণ মানুষ কি পেতে পারে? সবচেয়ে বড় যে কথাটা বলা হয় তা হলো, এর মাধ্যমে প্রতিটি ভোটের মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব। দেখুন, পিআর সিস্টেমের সবচেয়ে বড় সুবিধাটাই হলো, এখানে কোনো ভোটকে নষ্ট হিসেবে ধরা হয় না। মানে কোনো প্রার্থী যদি নির্বাচনে হেরেও যান, তার পাওয়া ভোটগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে না, ওগুলো তার দলের মোট ভোটের সাথে যোগ হচ্ছে। এর ফলে কি হয়, ছোট ছোট দলগুলো বা বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীও তাদের ভোটের জোরে সংসদে নিজেদের প্রতিনিধি পাঠাতে পারে। আর যেহেতু প্রায়ই কোনো একটা দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, তাই জোট সরকার গড়ার একটা প্রবণতা তৈরি হয়। এতে দলগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতাও বাড়ে। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? ভোটের মর্যাদা প্রতিষ্ঠা করার এই পথের কাটা হলো এর বাস্তবায়ন আর রাজনৈতিক জটিলতা। যে কোনো নতুন জিনিস চালু করতে গেলেই কিছু চ্যালেঞ্জ তো আসবেই। প্রথমত, এই নতুন ভোট গণনার পদ্ধতিটা সাধারণ ভোটারদের জন্য বোঝা একটু কঠিন হতে পারে। একটা বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। দ্বিতীয়ত, জোট সরকারে যেহেতু অনেক দলের মতাদর্শ একসাথে কাজ করে, সেখানে প্রায়ই সংঘাত দেখা দিতে পারে। এর ফলে সরকার অস্থিতিশীল হয়ে পড়তে পারে আর জরুরি সিদ্ধান্ত নিতেও অনেক দেরি হতে পারে। তবে সবচেয়ে বড় বাধাটা হলো আইনি। এই পদ্ধতি চালু করতে গেলে দেশের সংবিধান আর নির্বাচনী আইনে বড় ধরনের পরিবর্তন আনতে হবে, যা মোটেও সহজ কাজ নয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, একদিকে এত সুবিধা, আবার অন্যদিকে এতগুলো চ্যালেঞ্জ। এই অবস্থায় সামনে এগোনোর পথটা ঠিক কি? বিশেষজ্ঞরা এই বিষয়ে কি ভাবছেন? দেখুন, এত সব জটিলতা থাকার পরেও বিশেষজ্ঞরা কিন্তু একটা বিষয়ে প্রায় একমত। তারা মনে করেন, পিআর পদ্ধতি যদি ঠিকমতো প্রয়োগ করা যায়, তাহলে দেশের গণতন্ত্র আরও বেশি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক হতে পারে। মানে এর মাধ্যমে সমাজের সব স্তরের মানুষের কথা সংসদে পৌঁছানোর একটা দারুণ সুযোগ তৈরি হয়। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে গেলে কিছু শর্ত অবশ্যই পূরণ করতে হবে। তার মানে এই সিস্টেম সফল করতে হলে মূলত 3টা ধাপ ঠিকভাবে পার হতে হবে। 1 নম্বর শর্ত হলো দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বোঝাপড়ার বা ঐক্যমত্যে আসা, কারণ তাদের সমর্থন ছাড়া এত বড় একটা পরিবর্তন আনা প্রায় অসম্ভব। 2 নম্বর, সাধারণ ভোটারদের এই নতুন ব্যবস্থাটা সম্পর্কে খুব ভালোভাবে বোঝাতে হবে, যাতে তারা জেনে বুঝে ভোটটা দিতে পারেন। আর সবশেষে নির্বাচন কমিশন সহ যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন, তাদের এই নতুন সিস্টেমের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। তো পুরো আলোচনা থেকে কি দাঁড়ালো? এটা পরিষ্কার যে বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করার বিষয়টা একটা 2 দিকে ধারওয়ালা তলোয়ারের মতো। একদিকে এটা প্রত্যেকটা ভোটের মর্যাদা নিশ্চিত করার সম্ভাবনা তৈরি করে, আবার অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা আর পদ্ধতিগত জটিলতার ঝুঁকিও কিন্তু কম নয়। তাই হুট করে কোনো সিদ্ধান্তে না পৌঁছে এই বিষয় নিয়ে আরও অনেক বেশি গবেষণা আর খোলামেলা আলোচনা হওয়াটা খুব জরুরি। দিন শেষে প্রশ্ন কিন্তু একটাই, এত আলোচনা, এত বিতর্ক আর গবেষণার পর বাংলাদেশ কি শেষ পর্যন্ত প্রতিটা ভোটের মর্যাদা নিশ্চিত করার জন্য আনুপাতিক প্রতিনিধিত্বের মতো একটা বড় ধরনের সংস্কারের পথে হাঁটবে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।